অশ্বিনী নক্ষত্র নিয়ে যদি আমরা ভাবি, তাহলে অশ্বিনী নক্ষত্রের অধিপতি তিনি হচ্ছেন কেতু। কেতু খুবই চাপের ব্যাপার, বাজে। আহ, কিন্তু অশ্বিনী নক্ষত্রের যে অধিপতি তিনি, তারা হচ্ছে গিয়ে দেব চিকিৎসক এবং স্বর্গের মেডিকেল পার্সন। তারা বারংবার মানুষকে বিভিন্ন সময় বিভিন্ন মানুষকে রোগের হাত থেকে মুক্তি দিয়েছেন। অপুত্রা নারীকে তারা পুত্র প্রদান করেছেন। এবং এই সমস্ত দেবতা, এদের যে নলেজ, এদের যে পাওয়ার, এদের যে জ্ঞান, সেটা কিন্তু অনেক বেশি। ফলে অশ্বিনী নক্ষত্রকে আমরা কখনোই বলতে পারবো না যে এটা জ্ঞানহীন ব্যক্তির কারণ। মূলা আকাশের উজ্জ্বলতম নক্ষত্র। মূলা নয়, মঘা। মঘা হচ্ছে আকাশের উজ্জ্বলতম নক্ষত্র। আর মূলা, সে হচ্ছে নবম ভাবের প্রথম নক্ষত্র, কালপুরুষের নবম ভাব। অর্থাৎ আমাদের যে ন্যাচারাল জুডিয়াক, তার 9th হাউস, সেটা হচ্ছে ধনুরাশি। তার প্রথম নক্ষত্র সেটা হচ্ছে মূলা। তাহলে কারণ নবম ভাব ইন্ডিকেট করে আমাদের উচ্চ বিদ্যা। সেই উচ্চ বিদ্যা নির্দেশ করছে যে গ্রহটা, বা সরি, যে রাশিটা বা যে ভাবটা, সেই ভাবের প্রথম নক্ষত্র হচ্ছে মূলা। তাই কেতু মানেই খারাপ এরকম ব্যাপার নয়। আবার শুক্রের নক্ষত্র ভরণী। ভরণী নক্ষত্র হচ্ছে ভয়ঙ্কর একটা নক্ষত্র, তার অধিপতি দেবতা হচ্ছে যম। ভরণী নক্ষত্রের সঙ্গে ডেথ রিলেটেড, ভরণী নক্ষত্রের সঙ্গে আলটিমেট ট্রুথ রিলেটেড। তো এই যে নক্ষত্রের যে আভ্যন্তরীণ ক্যারেক্টারিস্টিক্স, এইটাকে উপলব্ধি করতে হবে। এটা হচ্ছে নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে গিয়ে গুরু চণ্ডাল যোগ বা গুরু চণ্ডাল দোষ। এটা ভয়ঙ্কর খারাপ হতে পারে, হতেই পারে। আবার গুরুচণ্ডাল দোষ বা যোগ মানুষের জন্য আশীর্বাদ হতে পারে। তো এইটা আমাদের উপলব্ধি করতে শিখতে হবে। তো এইটা আমি আপনাদেরকে ডিটেলে করবো বা বোঝাবো। আপনারা একটু সময় নিন, এবং এই যে কোশ্চেন গুলো আসছে, যেগুলো টেক্সট ওরিয়েন্টেড কোশ্চেন, এইগুলোকে আপনারা আহ একটা জায়গা করে রাখুন। আর আমাকে একটুখানি বলবেন যে মাসের লাস্টের যে দিনটা, সেই দিনটাতে আমি আপনাদের কোশ্চেন আনসার গুলো ডিসকাস করব। মানে আপনাদের যা যা কোশ্চেন আসবে, সেটা মাসের শেষ দিনটা ডিসকাস করব। বাট সেটা কিন্তু আমাকে মনে করিয়ে দিতে হবে। মানে আপনারা যদি আমার ভরসায় থাকেন যে আমি মনে রাখবো, তাহলে আমি দায়িত্ব নিয়ে ভুলে যাবো। এটা একদম মানে একদম 100% গ্যারান্টি যে আমি মনে রাখতে পারবো না। বাট আপনারা যদি হচ্ছে গিয়ে বিষয়টা আমাকে মনে করিয়ে দেন, এবং সেই কোশ্চেন গুলো যদি আমি একটা সিস্টেমেটিক অর্ডারে পাই, তাহলে আমি অবশ্যই আপনাদের এই টাইপের যা প্রশ্ন রয়েছে, এবার এই প্রশ্নগুলোর উত্তর পাওয়ার আপনাদের সময় হয়েছে। মানে এতদিন পর্যন্ত আপনারা যে লেভেলে বিলং করছিলেন, আপনাদের সেই লেভেলটা চেঞ্জ হয়েছে। এবার আমরা আপনাদের প্রশ্নের উত্তর নিয়ে ডিসকাস করতে পারবো। তো তাহলে আপনারা একদম আমাকে ওই প্রসেসে ইয়ে করুন, যে প্রত্যেক মাসের শেষ দিনটা আমরা শুধুমাত্র কোশ্চেন আনসার ডিসকাস করব। মানে আমার জ্ঞানে যতটুকু কুলোবে আর কি, সেটা ডিসকাস করব। আর বাকি দিনগুলো আমরা আমাদের সিলেবাসকে এগোবো। তো এইভাবে হচ্ছে গিয়ে করলে পরে আপনাদেরও ভালো লাগবে, যে আপনাদের কথাগুলো সেগুলো হচ্ছে। আর যাদের প্রশ্ন নেই, অনেকেই আছেন যাদের প্রশ্নের সংখ্যা অনেক কম, তাদের ক্ষেত্রে ঘটনাটা কি হবে, তারা আহ প্রশ্ন উত্তর দরকার হবে না তাদের। তো এটা আর কি আমাদের খেয়াল রাখতে হবে, এবং আমরা সেটা করব। যাই হোক, আজকে আমরা যেটা করব সেটা হচ্ছে D10 কুণ্ডলী, দশাংশ কুণ্ডলী, এবং দশাংশ কুণ্ডলের যে বেসিক রুলস আছে, সেই বেসিক রুলস গুলো আমরা কয়েকটা আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। তো প্রথম একটা বিষয় খেয়াল রাখবেন, D10 কুণ্ডলিতে লগ্ন, 10th হাউস আর মোস্ট ইনফ্লুয়েন্সিয়াল প্ল্যানেট, কিংবা সবচেয়ে বেশি ক্ষমতাশালী গ্রহ, যে গ্রহের ক্ষমতা হচ্ছে গিয়ে, আজকে সকাল থেকে এত মাথা ধরেছে না, যে গ্রহের ক্ষমতা হচ্ছে গিয়ে সবচেয়ে বেশি, সেই গ্রহটা এবং তার সঙ্গে সঙ্গে লগ্ন অধিপতি বা লগ্ন, এবং দশমপতি বা দশম ভাবের অবস্থান, এই জায়গাগুলো থেকে আমরা মোটামুটি কর্ম সম্পর্কে একটা ধারণা পাবো।
তাহলে দেখার যে সিস্টেম, দেখবার যে থিম, গ্রামার, সেইটা আমি আপনাদের সঙ্গে ডিসকাস করব। তো তার জন্য আমার যেটা দরকার সেটা হচ্ছে একটা চার্ট। তো আমি একটা চার্ট জোগাড় করি, কারোর একটা এক্সওয়াইজেড এর চার্ট। আর তার সাথে সাথে আপনাদেরকে স্ক্রিনটা শেয়ার করে দিচ্ছি। স্ক্রিনটা দেখুন, শেয়ার করে দিলাম। আপনাদেরই মধ্যে কারোর একজনের চার্ট, বাট বলছি না নাম কি তার। এবার এই যে চার্ট, এইখানে আমাদের রয়েছে নবাংশ কুণ্ডলী, আর ডেট অফ বার্থ চার্ট গুলো সব লেখা রয়েছে, একটু দেখে নেবেন। নবাংশ কুণ্ডলী রয়েছে এখানে, দেখতে পাচ্ছেন নবাংশ। তো এর যে দশাংশ কুণ্ডলীটা আমি একটু জোগাড় করে নিয়ে আসছি। আমরা দশাংশ কুণ্ডলীটা খালি নেব, আর ট্রানজিট তো রয়েছেই। তো আমি খালি দশাংশ কুণ্ডলীটা এখান থেকে কপি করে নেব। ইচ্ছা, দশাংশ কুণ্ডলীটা একটু কপি করে নিচ্ছি। ব্যাস। তো যদি আমরা একজন জাতক বা জাতিকার গ্রামেটিক্যাল ওয়েতে পেশা বিচার করতে চাই, যদি আমরা চাই, তাহলে সেই ক্ষেত্রে আমাদেরকে চারটে স্টেপ দেখতে হবে। চারটে নয়, অ্যাকচুয়ালি পাঁচটা স্টেপ দেখতে হবে। যদি আমরা আরেকটু ডিটেলে দেখতে চাই, তাহলে পাঁচটা নয়, ছটা স্টেপ দেখতে হবে। তাহলে এই ছটা স্টেপ কি কি? প্রথম হচ্ছে মূল জন্ম কুণ্ডলী। 2 নম্বর হচ্ছে D9 কুণ্ডলী। তাহলে আমি একটা একটা করে লিখে ফেলি। তাহলে D1। 2 নম্বর হচ্ছে D9। 3 নম্বর হচ্ছে D10। 4 নম্বর হচ্ছে ট্রানজিট। তো আপনাদের সামনে গোচর কুণ্ডলী রয়েছে। 4 নম্বর হচ্ছে হয়ে গেল, 5 নম্বর হচ্ছে দশা। 6 নম্বর হচ্ছে অষ্টক বর্গ। অষ্টক বর্গ। তাহলে এই ছটা জিনিসকে আমরা দেখব। তো আপনাদের মধ্যে অনেকেই রয়েছেন যারা এখনো অষ্টক বর্গ নামটাই শোনেননি, বা অনেকেই রয়েছেন যারা নাম শুনলেও বিষয়টাকে ডিটেলে জেনে উঠতে পারেননি। তো আমরা অষ্টক বর্গতে যাব না, যখন অষ্টক বর্গ পড়া হবে তখন আমরা অষ্টক বর্গ নিয়ে ডিসকাশন করে নেব। এক্ষুনি এক্ষুনি আমাদের অষ্টক বর্গ নিয়ে জানার দরকার নেই। D9 নবাংশ কুণ্ডলী ইতিমধ্যেই আমরা জেনেছি যে ভাগ্যের কুণ্ডলী, এটাকে বলা হচ্ছে D9 কুণ্ডলী থেকে আমরা বিবাহ বিচার করি। নবাংশ নবম ভাবকে রিপ্রেজেন্ট করে। এছাড়াও কোনো কুণ্ডলীতে গ্রহ বলবান হয়েছে কিনা বা বর্গোত্তম হয়েছে কিনা সেটা আমরা দেখতে পারি। তো এইগুলো হচ্ছে গিয়ে আমাদের একটা পার্ট। আর একটা পার্ট হচ্ছে যেটাকে আমরা সেকেন্ড পার্ট হিসেবে ট্রিট করব, সেটা হচ্ছে ট্রানজিট, সেটা হচ্ছে দশা, আর হচ্ছে গিয়ে অষ্টক বর্গ। তাহলে এবার খেয়াল রাখতে হবে আমরা কিভাবে চাকরি বার করব। এটা হচ্ছে প্রসেস, আমি আবার বলছি, এটা হচ্ছে গ্রামার। তো গ্রামার যে সবসময় মিলবে, সবসময় যে গ্রামার ঠিকঠাক হবে, এরকম কিন্তু কোনো ব্যাপার নেই। কিন্তু আমরা
সবসময় গ্রামার ফলো করব। আমরা কিন্তু গ্রামারের বাইরে থেকে কখনোই যাব না। আমরা সব সময় গ্রামার ফলো করব, প্রেডিকশন না মিললে না মিলবে, কিন্তু যতদিন আমরা শিখছি, যতদিন আমাদের মনে হবে যে আমাদের শিক্ষা চলছে, ততদিন কিন্তু আমরা গ্রামারের বাইরে যাব না। পরিষ্কার এই পর্যন্ত? তাহলে গ্রামার কি বলছে? তাহলে গ্রামার বলছে আমাদের পেশা কিভাবে আমরা বার করব। D1 কুণ্ডলিতে যদি আমি দেখি, আমরা সবাই শিখেছি ইতিমধ্যে যে 9, 10, 11 এই ভাবগুলির সঙ্গে যদি 5, 6, 7, 8 বা 4, 5, 6, 7 এদের সম্পর্ক হয়, 4, 5, 6, 7 এদের সম্পর্ক হয়, তার উপরে নির্ভর করে পেশার নির্দেশ করা হয়। কিরকম? যদি 4-এর সঙ্গে 8, 9, সরি, 4-এর সঙ্গে 9, 10, 11 সম্পর্ক হয়, তাহলে সেই জাতক স্বনিযুক্তি পেশা বা ঘরে বসে পেশা বা এই ধরনের কোনো একটা কাজকর্ম করবে। যদি হচ্ছে গিয়ে হতে পারে সে বসে বসে খাবে। যদি 5-এর সঙ্গে 9, 10, 11 কানেকশন হয়, তাহলে স্বনিযুক্তি পেশা কিংবা শেয়ার ট্রেডিং, ফাটকা টাকা পয়সা, এজেন্সি, ব্রোকারি এই টাইপের কাজকর্ম করবে। যদি 9, 10, 11 কানেক্ট করে, তাহলে আমাদের কি পেশা হবে? চাকরি, কারণ 6 হচ্ছে দাসত্বের ঘর। আর যদি 7-এর সঙ্গে 9, 10, 11 কানেক্ট করে, তাহলে ব্যবসার টেন্ডেন্সি তৈরি হবে। চাকরির কিছু স্পেসিফিক গ্রহ রয়েছে, ব্যবসার কিছু স্পেসিফিক গ্রহ রয়েছে। তাহলে এই সমস্ত গ্রহগুলোকে আমরা কমিউনিকেট করিয়ে বার করবার চেষ্টা করব যে এই জাতক চাকরি করবে না ব্যবসা করবে। তাহলে এই কুণ্ডলীটা থেকে আমরা আর কি খুঁজবার চেষ্টা করি। 9, 10, 11 তাদেরকে আমরা একটা লাইনে রেখেছি। এই যে রেড লাইনটা, এটাকে দিয়ে আমরা দেখিয়েছি, একটু মোটা লাইন করে দিই। এই যে ঘরগুলো, 3টে ঘর, এটা হচ্ছে 9, 10, 11, যেহেতু লগ্নটা হচ্ছে বৃষ। আর 4, 5, 6, 7 এটা হচ্ছে 4 নম্বর। অনেক মানুষ আছেন তারা বসে বসে খান, ঘরে বসে বসে খান, অনেক মানুষ আছেন। তো তাদের সঙ্গে যারা বসে বসে খাচ্ছেন, সেটাই তাদের কর্মা, তাদের সঙ্গে কমিউনিকেট করবে 4th হাউস। আমি একটা ভুল করেছি, সরি। এখানে এইটা হচ্ছে আমাদের 4, 5, 6, 7। তাহলে 4, 5, 6, 7, ইতিমধ্যে আমরা 4টে ত্রিকোণের গল্প শিখেও গেছিলাম। তার মধ্যে ছিল ধর্ম ত্রিকোণ, অর্থ ত্রিকোণ, কাম ত্রিকোণ আর মোক্ষ ত্রিকোণ। তো এই মোক্ষ ত্রিকোণ এর মধ্যে রয়েছে 4, ধর্মের মধ্যে রয়েছে 5, কামের মধ্যে রয়েছে 6, সরি, কামের মধ্যে রয়েছে 7, আর অর্থের মধ্যে রয়েছে 6। তো এই যে ধর্ম, অর্থ, কাম, মোক্ষ, এই যে সিস্টেম, এই যে কম্বিনেশন, এখানে 4-এর সঙ্গে যদি 7, 8, 9-এর কম্বিনেশন হয়, সরি ভুল বললাম, এত মাথা ব্যথা করছে না, আমি একটু ওষুধ খেয়ে নিই। ভয়ঙ্কর ঝাঁঝালো ওষুধ। স্যার হোমিওপ্যাথি নাকি স্যার? হোমিওপ্যাথি। তো আর্নিকা 300, আর এটা মাথা ব্যথার ওষুধ নয়। যে কোনো ব্যথার ওষুধ তো মাথা ব্যথাটা কমিয়ে দেবে এক্ষুনি। তো যাই হোক, তো আমাদের এই ভাগ্য, কর্ম, অর্থ, উপার্জন, এরা এই ঘরগুলো হচ্ছে আমাদের 9, 10, 11। আর এদের সঙ্গে যখন সম্পর্ক স্থাপন করবে চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ বা সপ্তম, তখন আমাদের পেশার টাইপটা পাল্টাবে।
তাহলে এখানে আমি দেখি কার সাথে কার সম্পর্ক হয়েছে, একটু পরিষ্কার করে নিই, নোংরা থাকলে বিশ্রী হবে। তাহলে আপনারা দেখুন, ষষ্ঠপতি তিনি হচ্ছেন শুক্র, তিনি দ্বিতীয় গিয়ে অবস্থান করেছেন। শুক্রের দৃষ্টিতে গিয়ে পড়েছে বৃহস্পতির ঘর অষ্টম। তাহলে এখানে শুক্রের সঙ্গে কেউ সম্পর্ক গড়ে উঠতে পারেননি, সরাসরি সম্পর্ক তৈরি করেননি। এবার এই সম্পর্কগুলোকে আমরা কতগুলো ভাগ করেছিলাম, গ্রহ থেকে গ্রহ সম্পর্ক। তার মধ্যে ছিল ক্ষেত্র বিনিময়, তার মধ্যে ছিল দৃষ্টি বিনিময়, তার মধ্যে ছিল একেতর দৃষ্টি, তার মধ্যে ছিল একক দৃষ্টি, ইত্যাদি ইত্যাদি ছিল। আর আরেকটা ছিল যেটা, সেটা হচ্ছে সহাবস্থান। তো এই ক্ষেত্রে আমরা তো একেতর দৃষ্টি বা এই ধরনের দৃষ্টি পাচ্ছি না, শুক্রের একটাই দৃষ্টি যেটা পাচ্ছি আমরা, সেটা হচ্ছে শুক্রের সঙ্গে শনির একটা কমিউনিকেশন বা কানেকশন। এবার এখানে আরো কি পাচ্ছি, আমরা এখানে পাচ্ছি শনি দ্বাদশে বসে থেকেও শনি এখানে বুধের সঙ্গে যুক্ত হয়েছে, ফলে একটা অর্থ ত্রিকোণ, তার মধ্যে একটা কমিউনিকেশন দেখতে পাওয়া যাচ্ছে। আরেকটা কি হয়েছে, এই সূত্রের মধ্যে আরো সূত্র আছে। আমি আর সব সূত্র হয়তো সবাইকে লেখাইনি, আমি বলছি, পরে আপনারা টুকে নেবেন। যদি শনির সঙ্গে নবম, দশম বা একাদশ ভাবের সরাসরি সম্পর্ক হয়, সেই ক্ষেত্রেও জাতকের মধ্যে চাকরি করার টেন্ডেন্সি দেখতে পাওয়া যাবে। তো এই ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে শনির যে দশম দৃষ্টি, সেটা নবম ভাবের উপরে পড়েছে। এবং যেহেতু শনি নিজেই নবম আর দশম ভাবের অধিপতি, তাই শনির এই দৃষ্টির ভ্যালু আছে। শনির এই যে দৃষ্টি, যেটা নবম ভাবের উপরে পড়েছে, সেটা এই জাতককে চাকরি প্রাপ্তির ক্ষেত্রে কিছুটা সাপোর্ট দেবে, চাকরি প্রাপ্তির ক্ষেত্রে কিছুটা ব্যাকআপ দেবে। তাহলে সেই ব্যাপারটা আমরা মোটামুটি বুঝতে পারলাম যে ব্যাকআপ এখানে আমরা কিছুটা প্রাপ্ত হতে পারি। শনির দৃষ্টি, শনির ইম্প্যাক্ট, সেটা নাইন্থ হাউসের উপরে পড়েছে। শুক্রের উপরেও শনির দৃষ্টি রয়েছে। এটাকে একক দৃষ্টি, মানে শনি শুক্রকে দেখছে কিন্তু শুক্র শনিকে দেখতে পারছে না, এই হিসেবেও বলা যেতে পারে যে এই মানুষটার শনি শুক্রের একটা সম্পর্ক হয়েছে। এদিকে শনির সঙ্গে টেন্থ হাউসের সম্পর্ক হয়েছে। তাহলে এই ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে চাকরি প্রাপ্তির কিছু যোগাযোগ হয়েছে। তাহলে ব্যবসা কি হবে না, ব্যবসা হওয়ার চান্স কি কম? তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে সপ্তমপতি মঙ্গল, সে হচ্ছে গিয়ে চলে গিয়েছে ষষ্ঠ ভাবে। সেও দৃষ্টি দিচ্ছে কোথায় কোথায়, মঙ্গলের দৃষ্টিটাকে একটু আলাদা দৃষ্টি করে দিই। এটা একটা দৃষ্টি, এটা একটা দৃষ্টি, আর এটা একটা দৃষ্টি। 4 7 8, 4 7 8-এ হচ্ছে মঙ্গলের দৃষ্টি। তাহলে মঙ্গলের দৃষ্টি যেটা চতুর্থ দৃষ্টি, সেটা পড়েছে নবম ভাবে। পরবর্তী দৃষ্টি কোনটা, সপ্তম দৃষ্টি, সেটা পড়েছে দ্বাদশ ভাবে। কিন্তু দ্বাদশ ভাবেই আর একটা গ্রহ বসে আছে, তিনি হচ্ছেন শনিদেব। তাহলে শনিদেবের সঙ্গে যখন মঙ্গলের দৃষ্টি বিনিময় হলো, তাহলে এই মানুষটার ব্যবসার চান্সেসও তৈরি। এবার আমরা আরেকটু খোঁজার চেষ্টা করি, আরেকটু খুঁজবো কোথায় পঞ্চমের সঙ্গে সম্পর্ক হয়েছে কিনা। তো পঞ্চমের সঙ্গে নবমপতি দশমপতি তো সম্পর্ক হয়েইছে, আমরা দেখতে পাচ্ছি পঞ্চমপতি বুধ, সে নবমপতি দশমপতি শনির সাথে যুক্ত হয়ে বসে আছে। তাহলে খুব সিম্পলি আমরা বলতে পারি যে এই চার্টে তো বাবা ব্যবসার যোগ আছে। তাহলে চাকরিও হলো, ব্যবসাও হলো। কনফিউশন? এবার আমি একটু চতুর্থ ভাব দেখি। চতুর্থ ভাবের অধিপতি তিনি হচ্ছেন রবি। তার সঙ্গে কারোর কোনো সেরকম সলিড দৃষ্টি বিনিময় টিনিময় দেখতে পাওয়া যাচ্ছে না। লগ্নেই তিনি বসে আছেন, কঠিন হয়ে বসে আছেন, কিন্তু তিনি কোন রকম দৃষ্টি বিনিময়, ক্ষেত্র বিনিময় পার্টিসিপেট করেননি। চন্দ্রের সঙ্গে কানেকশন হয়েছে, তো চন্দ্রের এই অবস্থান সেটা রবিকে ডিস্টার্ব করেছে। তাহলে রবি কে, রবি হচ্ছেন চতুর্থপতি। চতুর্থপতিকে আমরা কোথায় নিয়েছি, দুটো ক্ষেত্রে। একটা হচ্ছে স্পেশালি হচ্ছে যদি পেশাটা ঘরের উপর ডিপেন্ডেন্ট হয়, যে বাড়িতে বসেই মানুষটা কাজ করছে।
তাহলে এইরকম যদি ঘটনাটা ঘটে যে বাড়িতে বসে মানুষটা কাজ করছে, তাহলে একদম চোখ বন্ধ করে আমরা বলবো যে না, মানুষটা বাড়িতে বসে কাজ করতে পারবে না, মানুষটার বাড়ির বাইরে যেতে হবে। এটা হতে পারে অল্প হবে, হতে পারে বেশি হবে, এটা ঘরে বসে বসে কাজ হচ্ছে না। আর কি? আর হচ্ছে গিয়ে বাকি রইল আহ 7 নম্বর ঘরের সঙ্গে অ্যাসোসিয়েশন। 7 নম্বর ঘর ইন্ডিকেট করে বিনিময়। তাহলে 7 নম্বর ঘরের সঙ্গে যে সম্পর্ক, সেটা আমরা দেখেছি। আর 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 বাকি রইল 4, 5, 6, 7 ও 5। 5-এর অধিপতি তিনি হচ্ছেন বুধ। তো বুধের সঙ্গে শনিদেবের সম্পর্ক রয়েছে। যদিও বুধ দ্বাদশে রয়েছে, কিন্তু বুধের সঙ্গে শনির সম্পর্ক রয়েছে। তো এই যে বুধের সঙ্গে শনির সম্পর্ক রইল, এটার ফলে আমরা দেখতে পাচ্ছি যে এই মানুষটা নিজের ক্রিয়েশন, সেলফ ক্রিয়েশন, সেখান থেকেও কিছু পয়সা পাতি আসবে। তাহলে এখানে আমরা 3টে পেশাকেই পাচ্ছি, তার মধ্যে জব, বিজনেস আর ক্রিয়েটিভ ওয়ার্ক। এটা লিখেই রেখে দিই, জব আর সার্ভিস, তারপরে হচ্ছে বিজনেস, আর লাস্ট হচ্ছে ক্রিয়েটিভ ওয়ার্ক বা সেলফ প্রফেশনও হতে পারে। তো ক্রিয়েটিভ ওয়ার্ক, জব হতে পারে, বিজনেস হতে পারে, ক্রিয়েটিভ ওয়ার্ক, তিনটেই হতে পারে। কিন্তু ঘরে বসে বা হোম ডিপেন্ডেন্ট কোনো প্রফেশন সেটা কিন্তু হচ্ছে না। তাহলে একটা বাদ গেল। আমাদের ফার্স্ট টাইম বা প্রথম ছাকুনিতে যখন আমরা ফেললাম, তখন হচ্ছে গিয়ে একটা জিনিস বাদ চলে গেল। তাহলে সেকেন্ড ছাকুনি, সেটাতে আমাদের রয়েছে কি, D1-এর পরে D9। D9-কে আমরা মুখ্য পরিপূরক কুণ্ডলী হিসেবে ট্রিট করেছি। তাহলে এখানে কে রইলেন? D9-এর ক্ষেত্রে কি কি রইল? D9-এর ক্ষেত্রে আমরা দেখি আমাদের আহ চতুর্থপতি, অর্থাৎ তিনি হচ্ছেন বৃহস্পতি, তিনি নিজেরই ঘরে রয়েছেন সপ্তমে। চতুর্থপতি সপ্তমে রয়েছেন, তাহলে বিজনেসের একটা চান্সেস তো তৈরি হচ্ছেই। ঘরে বসে বিজনেস করার একটা টেন্ডেন্সি সেটা রয়েছে। তাছাড়া নবাংশ কুণ্ডলিতে বৃহস্পতি বলবান হয়ে রয়েছে। এটা ওকে, ঠিক আছে, জব, সরি, বিজনেসটাকে নেওয়া যাচ্ছে। ক্রিয়েটিভ সেক্টরে সেইখানে কিন্তু একটু গন্ডগোল হয়ে গেল। গন্ডগোলটা কিরকম হয়ে গেল? এখানে শনি পঞ্চমপতি দ্বাদশে গেলেন এবং দ্বাদশপতি পঞ্চমে এসে বললেন। ফলে এই জায়গাটাতে দাঁড়িয়েও আমরা খুব একটা পেশার ক্ষেত্রে এরা সাপোর্টিভ হচ্ছে এটা বলতে পারছি না। যে পেশার ক্ষেত্রেও খুব একটা লাভ হচ্ছে, এটা হচ্ছে না। বরঞ্চ বলা যেতে পারে পেশার ক্ষেত্রে ডিস্টারবেন্স হচ্ছে। কারণ পেশার ক্ষেত্রে মূল ঘর হচ্ছে গিয়ে কোনটা? 9, 10, 11। ষষ্ঠপতিকে আমরা যদি দেখি, ষষ্ঠপতি শনি, তিনি এই দ্বাদশেই বসে আছে। কিন্তু এই শনির দৃষ্টি দশমে পড়েছে, নাম্বার 1। শনির দৃষ্টি দশম পতির উপরে পড়েছে, নাম্বার 2। আর নাম্বার 3 হচ্ছে দশমপতি শুক্র, সে ষষ্ঠে এসে বসে আছে। তাহলে এইবার এই মানুষটার চাকরি পাওয়ার প্রবাবিলিটি অনেকটাই বেড়ে গেল। তাহলে চাকরিটাকে আমরা দেখছি, জব এখান থেকেও পেয়েছি, এখান থেকেও পেয়েছি, বাট জব হচ্ছে গিয়ে খুব স্ট্রং, তার জন্য জবে পড়লো ডাবল টিক। থার্ড আমাদের রয়েছে D10 কুণ্ডলী, দশাংশ কুণ্ডলী। দশাংশ কুণ্ডলীকে যদি আপনারা দেখেন, তাহলে দেখবেন যে লগ্ন হচ্ছে তুলা, দেখতে পাওয়া যাচ্ছে। হ্যাঁ স্যার, দেখা যাচ্ছে। যারা মোবাইলে দেখছেন একটু কষ্ট হবে, বাট কিছু তো করার নেই, করবোটা কি? তো দশাংশ কুণ্ডলিতে আমাদের রয়েছে লগ্নেই মঙ্গল রাহু।
এইবার এইখানে দশাংশ কুণ্ডলিতে আমরা প্রথমে দেখব লগ্ন, তারপরে দেখব সবচেয়ে বলবান গ্রহ, এবং তারপরে কি দেখব? তারপরে দেখব 10th হাউস, 10th লর্ড। তো লগ্নটা তো বিশ্রী অবস্থা, মঙ্গল কেতু যুক্ত হয়ে বসে আছে। 2 নম্বর যদি আমরা দেখি, সেটা হচ্ছে সবচেয়ে বলবান গ্রহ, দশাংশ কুণ্ডলিতে সবচেয়ে বলবান গ্রহ। তো সবচেয়ে বলবান গ্রহ যদি বলা হয়, তাহলে এখানে কোনো গ্রহকেই সেই লেভেলের বলবান বলা যাচ্ছে না। তাহলে সবচেয়ে বলবান গ্রহ হিসেবেও কাউকে আমরা আইডেন্টিফাই করতে পারছি না। সবাই যেন কেমন ঘেটে গেছে। তাহলে আমরা গ্রহ যোগগুলোকে একটু দেখার চেষ্টা করি। এখানে দশম ভাব, সেটা হচ্ছে চন্দ্র, সে যুক্ত হয়েছে বৃহস্পতির সাথে। বৃহস্পতি হচ্ছে 3 আর 6। এই যে 3 আর 6-এর অধিপতি বৃহস্পতির সঙ্গে যদি চন্দ্র দশমপতি, তুলা লগ্নের ক্ষেত্রে যেটা হয়, সম্পর্ক করে, তাহলে বলা যায় যে কর্মক্ষেত্রে শত্রুতা হবে। কি বললাম? কর্মক্ষেত্রে শত্রুতা হবে। খুব ভালো কথা, কর্মক্ষেত্রে শত্রুতা হবে। কিন্তু এইখানে আবার একটা গল্প আছে। কর্মক্ষেত্রে শত্রুতা হলেও আগে কোন শব্দটা এলো? আগে এলো কর্মক্ষেত্র, তারপরে এলো শত্রুতা। তাহলে কর্মক্ষেত্রে শত্রুতা হবে, এটা কিন্তু সেই দশরথের পুত্র শোকে মৃত্যুর মতন। যে দশরথের তো পুত্রই নেই, তো পুত্র শোকে মরবে কি করে? তো ঋষি কি বলে দিয়েছে, পুত্র শোকে তোমার মৃত্যু হবে। ঋষি বলে দিয়েছে তোমার পুত্র শোকে মৃত্যু হবে। তার মানে এখানে একটা হচ্ছে সিকিউরড হলো যে পুত্র আগে হবে, তারপরে তার শোক হবে। তার মানে আগে পুত্র পরে শোক। তাহলে এখানেও সেটা হলো যে কর্মক্ষেত্রে শত্রু, মানে আগে কর্মক্ষেত্র তারপরে শত্রু। তাই দুশ্চিন্তার আর কোনো কারণ থাকছে না, কর্মপ্রাপ্তি হচ্ছে। তো এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে চন্দ্র এবং বৃহস্পতি যুক্ত হয়েছে। তাহলে চন্দ্র এবং বৃহস্পতি যে যোগ তৈরি হয়েছে, এটা কিন্তু স্ট্রেট সপ্তম, সরি, ষষ্ঠপতি এবং দশমপতির একত্র সংযোজন। তাহলে ষষ্ঠপতিকে বৃহস্পতি, দশমপতিকে চন্দ্র। তাহলে চন্দ্র এবং বৃহস্পতি এরা একত্রে যুক্ত হলো। তাহলে এই যে চন্দ্র এবং বৃহস্পতি এরা একত্রে যুক্ত হলো, এর ফলে কি হলো? এর ফলে এই মানুষটার চাকরি পাওয়ার প্রবাবিলিটি আরেকটু বাড়লো। কিন্তু এই যে দশাংশ কুণ্ডলিতে এত স্ট্রং কম্বিনেশন তৈরি হয়েছে, তাতে আমরা সিম্পলি বলতে পারি যে এর চাকরি পাওয়ার প্রবাবিলিটি, এটা কিন্তু, এক সেকেন্ড, অনেকটাই বাড়লো। তাহলে সপ্তম ভাবের অধিপতি, সপ্তম ভাবের অধিপতি বৃহস্পতি সপ্তমেই রয়েছে। কোথায় 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 কোথায়? এতগুলো কুণ্ডলী তো গুলিয়ে যায়। সপ্তমপতি মঙ্গল, সে লগ্নে রয়েছে। সে 9, 10, 11-র সাথে সম্পর্ক করতে পারেনি। আর পঞ্চমপতি হচ্ছে শনিদেব, তিনি দ্বাদশে চলে গেছেন। যদিও তার দৃষ্টি নবম ভাবের উপরে পড়েছে, কিন্তু তাহলেও সেই দৃষ্টিকেতে আমরা জোর পাচ্ছি না। যে যে যোগ যোগ আমরা চন্দ্র বৃহস্পতি থেকে পাচ্ছি, সেই লেভেলের যোগ, সেটা তো আমরা শনি থেকে বা মঙ্গল থেকে পাচ্ছি না। তাহলে এখানে জবের ক্ষেত্রে আমরা ডাবল টিক দিলাম। তাহলে এবার কিন্তু আমরা মোটামুটি স্যাঙ্গুইন হয়ে গেছি। গ্রামার আমাদেরকে বুঝিয়ে দিয়েছে যে না, এবার একটা ডিসিশন নেওয়া যেতে পারে যে D1, D9, D10 ইত্যাদি ইত্যাদি দেখে আমরা বুঝতে পেরেছি যে এর জব হওয়ার চান্সেস বেশি। তাহলে ক্রিয়েটিভের দিকে একটুও টিক পড়েনি, জব তার দিকে পড়েছে, বিজনেসের দিকেও একটা পড়েছে। কিন্তু এখানে আমরা যেটা দেখলাম যে জবের প্রবাবিলিটি হচ্ছে বেশি। তাহলে মোটামুটি 80% নিশ্চিত হওয়া গেল যে জব এখানে হচ্ছে, চাকরি করবে এই মানুষটা, এই নিশ্চয়ন এটা আমরা পেলাম।
এরপরে আমাদের রয়েছে ট্রানজিট। ট্রানজিট আমাদেরকে দেখতে হবে। ট্রানজিট দেখার দুটো নিয়ম। একটা হচ্ছে গিয়ে ট্রানজিট কুণ্ডলীর পুরোপুরি বিচার, আর একটা হচ্ছে ট্রানজিট কুণ্ডলীতে নিজেদের লগ্ন যেটা সেটাকে বসিয়ে বিচার। তো নিজেদের লগ্নটাকে একটু বসিয়ে দিই ট্রানজিট কুণ্ডলীতে। লগ্নটা কি? লগ্নটা হচ্ছে বৃষ লগ্ন। আমাদের লগ্ন হচ্ছে এখন বৃষ। সেই বৃষ লগ্ন আমরা ট্রানজিট কুণ্ডলীতে বসি। ট্রানজিট কুণ্ডলীতে লগ্ন বসিয়ে দিচ্ছি। এবার আমাদের দেখতে হবে কিসের যোগ বেশি পাচ্ছি। তো রবি যুক্ত হয়ে ষষ্ঠপতি শুক্র, সে একাদশে তুঙ্গ হয়ে বসে আছে। যে হচ্ছে গিয়ে আমার ষষ্ঠপতি শুক্র, রবি যুক্ত হয়ে একাদশে তুঙ্গ হয়ে বসে আছে। শনি দশমে রয়েছে। শনি দশমে ইটসেলফ এটাই ইন্ডিকেট করে এই জাতক বা এই জাতিকা সে চাকরি পাবে। এই শনি দশমে এটা হচ্ছে গিয়ে একটা একাই যোগ তৈরি করে দেয় যে এই জাতক চাকরি করবে। এই জাতকের চাকরি করার টেন্ডেন্সি, তার পেছনে হচ্ছে গিয়ে শনি একাই দশম ভাবে উপস্থিত থেকে এটাকে আইডেন্টিফাই করে। তো দেখুন আপনারা সেটা রয়েছে। আরেকবার ট্রিক্সটাকে বলি। ট্রিক্সটা হচ্ছে গিয়ে আমাদের যেখানে মূল জন্মকুণ্ডলিতে লগ্ন, সেই জন্মকুণ্ডলীর যেটা লগ্ন সেটা D10 কুণ্ডলিতে এনে ফেলবো। ফেলে আমরা দেখবার চেষ্টা করি। তাহলে এইখানে আমরা যদি দেখি যে যোগ হয়েছে রবি শুক্র। রবি শুক্র যোগ করা হচ্ছে শুক্র, সে হচ্ছে ষষ্ঠপতি। সে আমাদের একাদশে তুঙ্গ হয়ে বসে রয়েছে। তার সঙ্গে দশমে শনি, ইটসেলফ গুড যোগ জব। এছাড়াও বৃহস্পতি সে দ্বাদশে রয়েছে। এটা বিপরীত রাজযোগ হয়েছে, কারণ দ্বাদশপতি সেই গিয়ে দ্বাদশে বসেছে। সুতরাং মোটামুটি নিশ্চিত হওয়া যায় যে এই মানুষটা চাকরি করবে। মোটামুটি কি, ভালোই নিশ্চিত হয়ে বলা যায় যে এই মানুষটা চাকরি করবে। এবার দরকার আমার কি কনক্লুশন। আমাদের চারটে জায়গা থেকে আমরা বুঝতে পেরেছি যে এই মানুষটা চাকরি করবে। তাহলে আমাদের আর বেশি কিছু ভাবনা চিন্তা করবার দরকার নেই। আমরা স্যাঙ্গুইন হতে পারি যে এই মানুষটা চাকরি করবে। এবার তাহলে এই যে লোকটার ব্যবসা করার টেন্ডেন্সি দেখতে পাওয়া যাচ্ছে, তাহলে এই লোকটাই কোনোদিন ব্যবসাপত্র করবে না। মজার জিনিসটা হচ্ছে এই লোকটারও যতটা ব্যবসাপত্রের প্রতি আগ্রহ, এই লোকটার সন্তান না, এটা অন্য একটা কনক্লুশন বলে ফেলছি। এই লোকটার যতটা চাকরি করতে আগ্রহ, এই লোকটার কিন্তু বিজনেস করবার ক্ষেত্রেও অতটাই আগ্রহ। এবং সেটা যে কোনো বিজনেস হতে পারে, সেটাতে কোনো সমস্যা নেই। বাট বিজনেস করার একটা ইচ্ছা আছে। মানুষটা এখন চাকরি করে। এবার চাকরি আশা করছে যে অল্প দিনের মধ্যে স্টেবল চাকরি পাওয়া যাবে। এখন ক্যাজুয়ালে রয়েছে, তো স্টেবল চাকরি পেলে পরে এর কপালটা খুলে গেল। সরকারি চাকরি স্টেবল যদি পেয়ে যায় তাহলে তো মন মেজাজ সব ঠিকঠাক হয়ে গেল। তাহলে এই ওয়েতে আমরা আইডেন্টিফাই করতে পারি যেই মানুষটা চাকরি করবে না ব্যবসা করবে না কি করবে। ঠিক এইভাবেই আরেকটু চর্চা করলে আমরা এই মানুষটার কোন পেশার দিকে ট্রেন্ড তৈরি হতে পারে, কোন পেশায় মানুষটার অংশগ্রহণ করবার ইচ্ছা রয়েছে, সেটাকেও আইডেন্টিফাই করার চেষ্টা করতে পারি। বোঝা গেল? মোটামুটি বোঝা গেল। আর এরপরের যেগুলো রয়েছে ট্রানজিট আর অষ্টক বর্গ, ট্রানজিট হচ্ছে দশা আর অষ্টক বর্গ। ওটা আমরা পরবর্তী সময়ে ধীরে ধীরে শিখবো, কারণ একদিনে বেশি হলে পরে ওভারডোজ হয়ে যাবে। স্যার ব্যাপারটা একটু জটিল লাগছে।
হ্যাঁ, জটিল তো লাগবে, আমরা গ্রামার শিখছি। আপনি একটা গল্প পড়লেন, সেই গল্পের সঙ্গে যদি আপনাকে বলা হয় যে এই কথাটা কিন্তু ভাব বাচ্চে বলা হয়নি, বা এই কথাটা ভাব বাচ্চে বলা হয়েছে, একটা কথা আপনি, মাথা গরম হয়েছে আমার উপরে, আমি আপনার সঙ্গে আমার দেখা হয়েছে, আপনি আমাকে দেখে বললেন কটার সময় আসার কথা, এটা হচ্ছে ভাব বাচ্চ। এটাকেই যদি হচ্ছে গিয়ে বলা হতো যে কটার সময় আসতে বলেছিলাম, তাহলে এটা হচ্ছে গিয়ে বাচ্চ পরিবর্তন হয়ে যাবে। তাহলে কটার সময় আসতে বলেছিলাম আর তুমি কটার সময় এলে, এটা হলো যৌগিক বাক্য বা জটিল বাক্য। আর এই কথাটাকে বলা হতো যে সময় আসতে বলেছিলাম সেই সময় তো আসোনি, তাহলে এটা হচ্ছে সরল বাক্য। তাহলে এই যে গ্রামার যদি আপনাকে শেখানো হয়, আপনার কতটা বোরিং লাগবে, কতটা ভয়ঙ্কর লাগবে, কতটা মনে হবে যে আমাকে শাস্তি দেওয়া হচ্ছে, আমার একটা নিষ্প্রাণ আত্মা, সরি, নিষ্পাপ আত্মা, নিষ্প্রাণ নয়, নিষ্পাপ আত্মা, তাকে এইভাবে ধরে শাস্তি দিচ্ছে। তো গ্রামার টাফ হবে, এবং গ্রামার আপনাদেরকে শিখতে হবে। গ্রামার শিখলেই একমাত্র আপনারা প্রপার অ্যাস্ট্রোলজি অ্যানালাইসিস করতে পারবেন। অন্য আর একটা বই, আমি থাকি না থাকি গুরুত্বপূর্ণ নয়, আপনি পড়ছেন, আপনার পড়া এগিয়ে যাচ্ছে, এটা হচ্ছে গুরুত্বপূর্ণ। এবং যদি আপনি কোনো একটা গ্রামার শিখতে পারেন, সেটা যে কোনো সাবজেক্টের হতে পারে, সেই গ্রামার যদি শিখতে পারেন যে শাস্ত্রটা কিভাবে রান করছে, কার উপরে ডিপেন্ডেন্ট, তাহলে আপনার সেটাকে আইডেন্টিফাই করা অনেকটাই ইজি হয়ে যাবে। বুঝাতে পারলাম? হ্যাঁ স্যার। আমার কোনো স্যার, চাপ নেই স্যার, ব্যাপারটা, ব্যাপারগুলো একটু জটিল মতো আছে। তো পার্ট বাই পার্ট আমাদের দেখতে হবে, এবং দেখে আলটিমেটলি আমরা আনসার মানে খুঁজে বার করতে পারবো। বলুন। স্যার, হ্যাঁ, বলছি জন্মকুণ্ডলী যে লগ্ন গোচর বিচার করার সময় লগ্নটা, সেই লগ্ন এখানে যেরকম বিষ লগ্ন ধরেই গোচর ফলটা বিচার করব। হ্যাঁ করবেন। ও, না, আমি আমি আবার এক জায়গাতে শিখেছি চন্দ্র ধরে বিচার করা। তাহলে ভুল কেন ভুল হ্যাঁ। শিখবেন কেন? ভুল হুম। শিখবেন কেন? ঠিকই শিখেছেন। চন্দ্র ধরে বিচার ঠিক আসবে। হ্যাঁ আসবে। এবার একটা গন্ডগোল আছে, হ্যাঁ। কতক্ষণ আমি লগ্ন ধরে করব আর কোথায় আমি চন্দ্র ধরে করব, এইটা বুঝতে হবে। লগ্ন হচ্ছে আমার দেহ, আমার এক্সটার্নাল অ্যাপিয়ারেন্স। তুই কি ওখানে যেতে পারবি? কেউ একজন আরেকজনকে জিজ্ঞেস করলো, তুই কি ওখানে যেতে পারবি? তাহলে এখানে মুখটা বেঁকিয়ে বললো, যেতে পারবে, লাট সাহেব এসছে, আচ্ছা যাবো। তাহলে মনে ইচ্ছা নেই, কিন্তু যেতে হচ্ছে। এই সময়টা অ্যাক্টিভ হচ্ছে লগ্ন। আর বেড়াতে যাওয়া হবে, এমন সময় এসে বললো, গো তুমি কি যাবে? সে এক পায়ে তাই ছিল যে খালি বলবে আর রেডি হবে, জিনিসপত্র গোছানো ছিল, বললো আর ছুটতে শুরু করলো। তো বলে, হ্যাঁ এই তো আমি ওয়েট করছিলাম, তুমি কতক্ষণ বলো তার জন্য ওয়েট করছিলাম। এই ক্ষেত্রে হচ্ছে কি একদম উইলিংলি করছে। বুঝতে পারলাম ডিফারেন্সটা? হ্যাঁ। স্যার আমি এখানে বুঝতে পারলাম না বৃষ লগ্নটা হলো কেন? কি কি এর বলে? কারণ? বৃষ লগ্নটা হলো কেন? গোচরে কেন দেখাচ্ছিল আসলো? কোন লগ্ন? ও, আমি যে বললাম যে এখানে যখন আপনি কর্মের বিচার করতে যাবেন, তখন আপনি হ্যাঁ। লগ্নটাকে হচ্ছে অরিজিনাল যে লগ্নটা আছে সেটাকে ধার করে আচ্ছা নিয়ে আচ্ছা 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 আচ্ছা, ঠিক জন্মকুণ্ডলীতে আছে। যে লগ্ন আছে তার রেসপেক্টে আপনি বিচার করবেন। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে। স্যার, বলছি কি, এই যে আপনি এখন তো বললেন যে জব বা বিজনেস কোনটা, মানে বোঝালেন যে এই জিনিসটা। এবার অনেকে আবার জিজ্ঞাসা করে যে জব কি করব আবার বিজনেস কি করব। তো সেটা তো তার আমরা কি করবো, সেটা তো ফরম্যাট আছে হয়নি আপনি? এখনো। না, সে আমাদের হয়নি এখনো, সেই আচ্ছা, দিকে আমরা এখনো গিয়ে উঠতে পারিনি। আচ্ছা, ঠিক আছে, মানে সেটার আপনি লিখিয়ে দেবেন তো কি কি বিজনেসে কি কি আমি করা। লিখতে হবে। কিন্তু কিছু আচ্ছা, কিছু বিজনেস যেগুলো আসবে না, যেমন আমার এক ক্লায়েন্ট আছে, সে আরশোলার ব্যবসা করে। আরশোলা, তারপরে সাদা ইঁদুর, গিনিপিগ, এইসবের ব্যবসা করে। এবং আচ্ছা, জ্যান্ত, মরা না, মানে বিভিন্ন ল্যাবরেটরিতে সে সাপ্লাই দেয়।
মানে মোটামুটি কেন, এখন তো এত সাবজেক্ট বেরিয়ে গেছে, এত সাবজেক্ট তো বলা পসিবলই না, মোটামুটি যদি একটা বলা একদমই যায় নেই। তো। মোটামুটি ও একটা সাবজেক্ট নিয়েছে, সেই সাবজেক্টটা নিয়ে ওর ডেভেলপমেন্ট কতটা হতে পারে এইটা আমরা আইডেন্টিফাই করব। এবং আমাদের কাছে এসে বিভিন্ন লোকের কাছে, বিশেষ করে যারা নতুন শিখেছেন তাদের কাছে এসে আহ বিভিন্ন মানুষের এই সাবজেক্টটাকে পরীক্ষা করবার আগ্রহ জন্মায়। এরকম নয় যে আপনি ইঞ্জিনিয়ারিং শিখেছেন, আপনার সামনে এসে কেউ আপনাকে পরীক্ষা করবে যে আপনি ইঞ্জিনিয়ারিং কতটা শিখেছেন, সেই ক্ষেত্রে কিন্তু কেউ করবে না। কিন্তু যদি হচ্ছে গিয়ে আপনি অ্যাস্ট্রোলজি শিখেছেন, তাহলে আপনাকে পড়ানোর বা আপনার পরীক্ষা নেওয়ার লোকের কোনো অভাব হবে না। আমি কখনো কোনো বিয়ে বাড়ি বা কোনো পাবলিক প্লেসে প্রকাশই করতে চাই না যে আমি অ্যাস্ট্রোলজার। যারা আমাকে চেনে আমি তাদের গণ্ডির মধ্যেই থাকি। তার বাইরে হচ্ছে গিয়ে আমার তো জানার বা ঢাকঢোল পেটাবার দরকার নেই। এবার একদিন হচ্ছে গিয়ে আমি ট্রেনে করে ফিরছি। তো ট্রেনে করে ফিরবার সময় হঠাৎ কে আর কি জানতে পেরেছে যে আমি জ্যোতিষ। তো ভদ্রলোক সেই থেকে আমাকে ডিস্টার্ব করা শুরু করেছে। হ্যাঁ, তখন আমি অনেকটাই ছোট। একটা গল্প বলি আপনাদের। গল্পটা অবশ্য এখন বলা যাবে না, আমি একটু পরে ভিডিও রেকর্ডিংটা অফ করে গল্পটা বলবো। তো এই টেন্ডেন্সিটা হচ্ছে গিয়ে মানুষের মধ্যে রয়েছে। তো আমাদেরকে খেয়াল রাখতে হবে যে কোন বিষয়টা আমরা কি থেকে বিচার করব, আর কোন জিনিসটার কতটা ডেপথে আমি যেতে পারবো। এখন যদি আপনাকে বলে একজন তার সাবজেক্ট, তার সে আর্টস নিয়ে পড়লে ভালো হয় না, কমার্স নিয়ে পড়লে ভালো হয় না, সায়েন্স নিয়ে পড়লে ভালো হয়, সে সাবজেক্ট কম্বিনেশনটা আমি বলছি, বাংলা ইংরাজি নিতেই হবে, কম্পালসারি নিয়েছে, ওদিকে নিয়েছে জিওগ্রাফি, এদিকে নিয়েছে পল সায়েন্স, সে আর নিচে নিউট্রিশন, আর নিচে কম্পিউটার সায়েন্স। এবার এটাকে বলুন সায়েন্স, কমার্স না আর্টস? এর সাবজেক্ট আপনি বলতে পারবেন না, মানে বলা অসম্ভব ব্যাপার, কারণ ওরা নিজেও বলতে পারবে না ও কি করছে। তাহলে স্যার এই ধরনের চার্টের ক্ষেত্রে মানে কনফিউশন ব্যাপারটা কিন্তু থেকেই যায়, সেটা কিন্তু আইডেন্টিফাই তাহলে আমরা কোনোভাবে করতে পারবো আমার মানে। কাজটা কি? বিইং অ্যান অ্যাস্ট্রোলজার আমার কাজটা কি? আমার কাজ কি ওর কোথায় কি হয়েছে, কবে কি সূক্ষ্ম জিনিস হয়েছে, কবে কোন কুকাজ করেছে, কবে কোথা থেকে চুরি করেছে, এগুলো বার করা। যদি কেউ বলে যে এগুলো বার করা আপনার কাজ, তাহলে আমি বলবো যে এটা যদি আমাকে বার করতে হয়, তাহলে আমি একটা চার্টেও বার করতে পারবো। এইটা বার করা পসিবল নয়, মানে এইটা বার করা সম্ভব নয়। কারণ আপনার লাইফের বছরের পর বছর প্রতিদিনের ঘটনা, এই প্রতিদিনের ঘটনা জাজ করবার জন্য আপনি প্রত্যেক দিনের অতি সূক্ষ্ম দশা বা প্রাণ দশা ক্যালকুলেট করে সেই দিনের ট্রানজিটের সঙ্গে কতটা মিলছে, সেই দিনের অ্যাক্টিভ প্ল্যানেট বার করে সেই অ্যাক্টিভ প্ল্যানেট কোন বিষয়কে সিগনিফাই করছে, তাকে আইডেন্টিফাই করা নেক্সট টু ইম্পসিবল। এই মুহূর্তে অসংখ্য মানুষ ঘুরে ফিরে বেড়াচ্ছেন, যাদের জন্ম কুণ্ডলীতে চাকরির যোগ প্রমিনেন্ট, তাদের ইচ্ছাও আছে, তারা চাইছেন আমরা চাকরি করব, কিন্তু আলটিমেটলি চাকরি করছেন না। কেন চাকরি করবেন? চাকরি তো নেই। তারা টোটো চালাচ্ছেন, তারা ব্যবসা করছেন, এরকম প্রচুর লোক আছে। স্যার সায়েন্স আর কমার্স এটা কি বলা যাবে মানে? সায়েন্স আর্টস কমার্স বলে আজকের দিনে সেরকম কোনো সাবজেক্টই নেই। অ্যাকচুয়ালি অনেকেই আছে আর্টস নিয়ে পড়ছে, তারপরে দেখাচ্ছে কোনো রকম টেকনিক্যাল কিছু করছে, কোনো সেটা কিছু হতেই অন্যরকম পারে, সেইটা হুম। আপনি গাইড করতে পারেন যে হচ্ছে গিয়ে সে টেকনিক্যাল নিয়ে পড়বে কিনা। কালকেই এক ভদ্রমহিলা আমাকে প্রশ্ন করছিলেন যে রেলগাড়ি, রেল, তা তিনি বলছেন শনি হচ্ছে রেল। তো শনি লোহা, অবশ্যই শনি লোহা, কিন্তু শনি তো স্থির লোহা। শনি রেলের পাটরিটা হতে পারে, শনি রেলের লাইন হতে পারে, কিন্তু রেল যখন চলছে শনির মধ্যে সেই ডায়নামিক অ্যাপিয়ারেন্স নেই। সেই যে ছুটে চলেছে, রেলগাড়ি ছুটছে, সেই ক্ষমতা, ছোটানোর ক্ষমতা শনির নেই। শনি ছোটাবে হচ্ছে গিয়ে মঙ্গল, গতি এনে দেবে মঙ্গল। আর ট্রেন বলতে আমরা বেসিক্যালি বুঝি হচ্ছে গিয়ে এমন একটা ডিভাইস যেটা হয় ইলেকট্রিকে চলবে, নয় ডিজেল, ডিজেল বা তেল, তেল জাতীয় জিনিসে চলবে। তাই যখনই দহন হচ্ছে, দহন তো সব গাড়িতেই হয়, যখনই দহন হচ্ছে এবং গাড়িটা চলছে,
তখন তাকে আমরা মঙ্গল ছাড়া নিতেই পারবো না। তাহলে কেউ যদি ট্রেনের চাকরি করবে বা লোহার কাজ করবে বললো, আর সেই মানুষটা লোহার কাজ করতে গিয়ে সে ঝালাই করতে শুরু করলো, তাহলে হবে না। লোহার কাজ মানে হচ্ছে গিয়ে লোহার স্থির কাজ, স্থির, লোহাটা স্থির থাকবে। তাহলে শনি, অবশ্যই লোহার কাজ সেখানে শনি আসবে। যে লোহার আহ জিনিসপত্র, লোহার দোকান, সেখানে লোহার কাজ হচ্ছে। এবার সেইটা যদি হচ্ছে গিয়ে লোহার মেশিন তৈরি হয় বা মেশিন ওরিয়েন্টেড কাজ হয়, তাহলে কিন্তু চিন্তা ভাবনা পাল্টাতে হবে। যে শনি, শনির প্রভাবে জাতক হচ্ছে কি গণিত শাস্ত্রে পারদর্শী হতে পারে, অবশ্যই হতে পারে। বহু চার্টে আমি দেখেছি, আপনারাও দেখেছেন। সেই একই শনি সে হচ্ছে কি আর্টসও দিতে পারে, ইতিহাসের কারক গ্রহ শনি। তাহলে এই যে কনফিউশন, এগুলো থেকে আপনারা বিপদে পড়বেন। জ্যোতিষের এক্সাক্ট উদ্দেশ্য কিন্তু ওই পুঙ্খানুপুঙ্খ ভবিষ্যৎবাণী করা নয়। জ্যোতিষের উদ্দেশ্য হচ্ছে গিয়ে মানুষকে প্রপার ওয়েতে গাইড করা। মানুষটার সামনে তিনটে অপশন আছে, এই তিনটে অপশনের মধ্যে কোন অপশনটা এই মানুষটার জন্য পারফেক্ট, সেইটাকে আইডেন্টিফাই করতে সাহায্য করা, সেইটা হচ্ছে জ্যোতিষের কাজ। এবার যদি আপনাকে বলা হয়, আচ্ছা বলুন তো, 1938 সালের 16ই এপ্রিল আমার সঙ্গে কি হয়েছিল। এইবার আপনারা যারা মোটামুটি জ্যোতিষশাস্ত্রটা শিখেছেন, তারা জ্যোতিষশাস্ত্র পড়াশুনো করে ওখানে লটস অফ ইভেন্ট ক্যালকুলেট করবেন। কারণ আপনার কাছে হিউজ ইভেন্টস আছে, কারণ আপনি প্রচুর পড়ে ফেলেছেন, কারণ আপনার কাছে অনেকগুলো প্রবাবিলিটি রয়েছে। এবার আপনি হচ্ছে গিয়ে ওই প্রবাবিলিটি গুলোর মধ্যে ওনাকে বললেন যে, আরে তোমার তো হচ্ছে গিয়ে ওই দিনকে একটা সন্তান নষ্ট হয়েছিল। বলো, আরে বাবা আপনি তো কিছু জানেন না, ওই দিন আমার প্রেমে ব্রেকআপ হয়েছিল। তাহলে আপনি যদি ব্যাপারটা বুঝতে পারেন, তাহলে বুঝবেন যে কম্বিনেশন প্রেমে ব্রেকআপ দিচ্ছে, সেই সেম কম্বিনেশন সন্তান নষ্টকেও দিতে পারে। কারণ সন্তানও পঞ্চম ভাব, আর প্রেম সেটাও পঞ্চম ভাব। আপনি তো দেখে ইন জেনারেলি বললেন লোকটাকে। তাহলে এবার যদি বলে যে সেই লোকটা যে জ্যোতিষ শাস্ত্রটা ভুল, টোটালি ভুল, তাহলে গন্ডগোল হবে। এইবার আপনি যদি বলতেন যে তোমার হয় প্রেমে ব্রেকআপ হয়েছিল, কিংবা এডুকেশনে ব্রেকআপ হয়েছিল, কিংবা এডুকেশনের জন্য তুমি বিদেশে গেছিলে, কিংবা, এবার এই কিংবা 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 কিংবাতে সে বলবে বাবা তোমার কিংবা তোমার কাছে রাখো। কারণ আপনি তো পড়েছেন, আপনার কাছে প্রচুর অপশন তৈরি হবে। কিন্তু যে এক লাইন পড়েছে, সে, তার কাছে অত অপশন নেই। সে বলবে আরে আপনার তো এইটা হয়েছিল, হ্যাঁ হলে হ্যাঁ, না হলে গুটিয়ে বাড়ি চলে যাবে। কিন্তু আপনি পড়েছেন, তাই আপনার কাছে মাল্টিপল অপশন আছে, আপনি পারমুটেশন কম্বিনেশন করতে পারছেন। তাহলে একটা জিনিস বুঝতে হবে, জ্যোতিষের কাজটা কি। জ্যোতিষের কাজ হচ্ছে গিয়ে মোস্ট প্রবাবল সাবজেক্ট গুলো থেকে, খুব ভালো করে শুনবেন, জ্যোতিষের কাজ হচ্ছে মোস্ট প্রবাবল সাবজেক্ট গুলো থেকে মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট সাবজেক্টটাকে চুজ করা। এইটা হচ্ছে গিয়ে জ্যোতিষের কাজ, যে এই এই বিষয়গুলো ঘটতে পারে, এই এই অপশন তোমার কাছে রয়েছে, তার মধ্য থেকে একটা প্রপার অপশন বার করে নিয়ে আসা। এখন একটা মেয়ে একটা ছেলের কুণ্ডলী নিয়ে এসছে, নিয়ে এসে বলছে দুটো কুণ্ডলী দেখিয়ে যে বলুন তো আমাদের দুজনের বিয়ে হবে কিনা। এবার এই কুণ্ডলী দেখে আপনি তার প্রশ্নের উত্তর দিতে গিয়ে পুরো রীতিমতো চাপে পড়ে যাবেন। আমার কাছে সূত্র আছে, কিন্তু সেই সূত্র আমার মুখস্থ নেই। এবার কি করবেন আপনি, সহজ উপায় হোরাড়ি, হোরাড়ি করে একবারে আপনি বার করে আনলেন, বার করে এনে বলে দিলেন ভাই তোমার বিয়ে হবে, কিংবা বললেন ভাই তোমার বিয়ে হবে না। এবার যদি আপনার কাছে হোরারিটা দিল না, তখন আপনি কি করে বলবেন? আপনি তো বলতে পারবেন না যে এই ছেলেটার সাথে এই মেয়েটার বিয়ে হবে কিনা। বাট যদি আপনাকে 6টা বা 10টা মেয়ের কুণ্ডলী এনে দেওয়া হয়, আর বলা হয় যে দেখুন তো এই মেয়েগুলোর মধ্যে বা এই ছেলেগুলোর মধ্যে কোনটা আমার বাচ্চার জন্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট, তখন আপনি বসলেন যে এবার আমি হচ্ছে গিয়ে দেখি, এবার একটা ভালো কাজ পেয়েছি। সত্যি সত্যি এই কাজটা ভালো, এবং এটাই জ্যোতিষের কাজ, যে মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট ওয়ানকে চুজ করা। মোস্ট প্রবাবল যেগুলো রয়েছে সেগুলোর মধ্য থেকে মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট ওয়ানকে চুজ করা, এটাই জ্যোতিষের কাজ। আপনার কাছে এসে যদি বলে বলেন তো দেখি আমার ভাগ্যে কি আছে, বলেন আপনার ভাগ্যে কিছু নেই, কি থাকবে আপনার ভাগ্যে? যারা হচ্ছে গিয়ে সত্যি সত্যি আমাদের কাছে দেখাতে আসে, প্রপার প্রেডিকশন নিতে আসে,
তারা প্রয়োজনের সাপেক্ষে আসে, তারা তাদের সমস্যাটা বলতে আসে। হুম। এক ভদ্রমহিলা অতি কষ্টে টাকা পয়সা জোগাড় করে অতি কষ্টে আমাকে দেখাতে এসেছেন, এবং আমি তো অনেকগুলো টাকা নিই, আমাকে দেখাতে এসেছেন, এবং দেখিয়ে তার হচ্ছে কি বক্তব্য যে আমার কি বাড়ি হবে। এবার তার স্বামী তাকে ছেড়ে চলে গেছেন, স্বামীর সঙ্গে তিনি থাকেন না, খুব ভালো কথা। তিনি যে কাজ করেন স্যার তা আপনার ভিজিট কত? কথার মধ্যে কেন কথা বলবে নাকি? তার তার যে পেশা সেটা হচ্ছে তিনি একটা ফুলের দোকানে কাজ করেন। ফুলের দোকান মানে এই যে নর্মাল ওই সাজানো গোজানোর যে ফুল যেগুলো দেওয়া হয়, সেই ফুল, সেই ফুলের দোকানে তিনি হচ্ছে গিয়ে কাজ করেন। এবার সেইখান থেকে টাকা বার করে তার একটা বাড়ি বানানো, এইটা কি পসিবল? তো তিনি একটা হচ্ছে কি ওই লাইনের পাড়ে বস্তি টস্তি টাইপের জায়গা হয়, ওখানে উনি থাকেন, যেখানে খুশি থাকতে পারেন, তাতে কোনো সমস্যা নেই। কিন্তু তিনি হচ্ছে গিয়ে প্রশ্ন করছেন আমার কি বাড়ি হবে? তাহলে এই প্রশ্নটা হচ্ছে অবাস্তব প্রশ্ন। তার 63 বছর বয়স, এবার তার ক্ষেত্রে বাড়ি হওয়াটা তো মুশকিল। তা আমি বললাম যে কি করে আপনার বাড়ি হবে? তখন আমাকে উনি জিজ্ঞেস বলছেন, তাহলে আর আপনার কাছে এসে আমার কি হলো? হ্যাঁ, উনি আমাকে বলছেন যে তাহলে আর আপনার কাছে এসে আমার কি হলো? তো আমাদের কাছে তো সেই সিস্টেম নেই যে ভাগ্য আমি পাল্টে দেবো। তাহলে ভাগ্য যদি পাল্টে আমি পারতাম, তাহলে আজকে আমার মাথা ব্যথা করতো না। আমার মাথায় খুব ব্যথা করছে, তাহলে এই মাথাটা আমার ব্যথা করতো না যদি আমরা ভাগ্য পাল্টাতে পারতাম। তাহলে এইটা বুঝে প্রচুর লোক আসেন, তারা ভীষণ লার্ন, তারা এসে বলছেন আমার কাছে দুটো চাকরি আছে, কোনটায় যাব? এই কোম্পানি একটা, এই কোম্পানি একটা, এই কোম্পানিতে আমার বসের নাম এই, ওই কোম্পানিতে আমার বসের নাম এই, বাস এই এই দুটো হচ্ছে গিয়ে বলে দিচ্ছেন। বা হচ্ছে গিয়ে আমার এইটাতে এই ব্যাপার ওই ব্যাপার, এবং তার এগেনস্টে আমি আরো কিছু কোশ্চেন হলে পরে, প্রয়োজন হলে পরে জিজ্ঞেস করছি, করে আমি ডিসিশনে আসতে পারছি যে এই দিস ওয়ান বেটার আর দিস ওয়ান বেটার। মিটে গেল। আমার কাছে একটা লোক 6 জন পাত্র পাত্রীর ডিটেল দিলেন, তার মধ্যে থেকে আমি বেছে দিলাম যে কোনটা বেটার। 6 জনের থেকে 1 2 3 4 করে আমি লিস্ট করে দিলাম, কে ভালো কে মন্দ লিস্ট করে হয়ে গেল। এবং সেই লিস্ট দেখে তারা কি করলেন, তাদের ডিসিশন তারা নিলেন। এবার ওই 6টার মধ্যে যদি আমার একটাকেও পছন্দ না হয়, আর তার এগেইনস্টে তিনি যদি বলেন যে তাহলে আপনার কাছে এসে আবার কি হলো, তো তাহলে হচ্ছে গিয়ে মুশকিল হবে। হুম। তো এরকম আপনারা খেয়াল করেছেন কোনো একটা বুধবার বা বৃহস্পতিবার, আপনারা হয়তো লক্ষ্য করেছেন, এক ভদ্রমহিলা থেকে তাকে আমি আর কি বললাম যে আপনি আমার কাছে দেখিয়ে কোনো লাভ হবে না, আমি আরেকদিন আপনারটা দেখবো, আপনার টাকা পয়সা কিচ্ছু দিতে হবে না, আপনি যান। তো সেই ভদ্রমহিলার ছেলে, সে, তার ছেলেটির বয়স হচ্ছে কি 19 বছর, হেন কোনো নেশা নেই যে ছেলেটি করে না, খুব দামি মদ কিনতে পারে না বলে খায় না, কিন্তু নর্মাল দেশি মদ, চোলাই মদ, তারপরে গাঁজা, তারপরে যেগুলো হচ্ছে গিয়ে সস্তার ড্রাগস, ডেনড্রাইট, ফেন্সিডাইন, সমস্ততে সে অ্যাডিক্টেড। তার সঙ্গে সঙ্গে সে জুয়া খেলে, তার সঙ্গে সঙ্গে আরেকটা ভয়ঙ্কর দোষ হচ্ছে গিয়ে সে হচ্ছে চোর। হুম। তো বিভিন্ন দোকান থেকে চুরি করতে গিয়ে একদিন তার বাবা ফিরে আসছে তোরা একটা জায়গা থেকে, দেখে ছেলেকে বেধড়ক পেটানো হচ্ছে। তো চোর কি কি কম্বিনেশনে হয় আমি আপনাদেরকে লিখিয়েছি, না হলে আমি লিখিয়ে দেবো। তো বেধড়ক পেটাচ্ছে একজনকে, এবার মারধর দেখলে পরে একটু উৎসাহ হয় না, গিয়ে চোখ টোক বড় হয়ে গেছে, বলছে আরে এ তো আমার ছেলে মার খাচ্ছে। হ্যাঁ, তো দৌড়ে গেছে, গিয়ে ছেলেকে কোনো রকম ভাবে বাঁচিয়েছে, যে এইভাবে কেউ মারে, এই করে সেই করে, এই সমস্ত চেঁচামেচি করে ছেলেকে বাঁচিয়েছে। বাঁচানোর পরে বলছে আপনারা ওকে থানায় দিয়ে আসুন। তো এবার থানায় কেউ যেতে চায় না সহজে, তো বলছে না না থানায় যেতে হবে না, ছেড়ে দেন ছেড়ে দেন, এই করতে করতে ভিড় পাতলা হয়েছে। এবার ছেলেকে নিয়ে এসছে। এবার সেই ছেলেকে হচ্ছে গিয়ে ধরুন একটা মোটামুটি ছোটখাটো পাহাড়ের সঙ্গে বেঁধে রাখা যেতে পারে। ওর গলায় তো আর পাহাড় বেঁধে দেওয়া যাবে না, কিন্তু যে পাহাড়ে ধরুন ডায়মন্ড, কিংবা যে পাহাড়ে আহ কোরান্ডাম, পোখরাজ, রুবি, নীলা এই সমস্ত পাওয়া যায়, সেই পাহাড়ের গুহাতে যদি তাকে বেঁধেও রাখা যায়, তাহলে তার কি ক্যারেক্টারিস্টিক্স পাল্টাতে পারে? কারণ সে তো নেশাগ্রস্ত, সে তো অ্যাডিক্টেড।
তাহলে এইরকম ক্ষেত্রে কোন রকম পরিবর্তন সেটা হবে না, কারণ পরিবর্তন হতে পারে না, পরিবর্তন হওয়ার অপশনই নেই। স্যার একটা প্রশ্ন করব। হ্যাঁ, এবার প্রশ্ন করুন। বলছি এই যে কোনো চার্টে যদি এটা যদিও ক্লাসে শোনা নয়, অন্য জায়গা থেকে শুনেছি। তো যদি কোনো চার্টে 3-এর বেশি কোনো গ্রহ আর 27 থেকে 28 ডিগ্রির উপরে থাকে, তাহলে সেই চার্টে কোনো রেমেডি কাজ করে না, বা তার জীবনে কিছু মানে জীবনে কোনো সাকসেসফুল জায়গা সে পায় না। এটা কি বুঝ ঠিকঠাক? বলেছে সব কথা। না, এটা ওই টিভিতে ওই যে সব হয় আর কি, ওই সব দেখি তো তো সেখান থেকে সব, মানে ব্যাপারটা কি ঠিক না ভুল? না না, একদমই না, একদমই না, এটা কোনোদিন হতে পারে? এটা কি হওয়া পসিবল? তো যাই হোক, মানে তিনি বড়সড় অ্যাস্ট্রোলজার, তাই সন্দেহ হলো, তাই জিজ্ঞেস এটা কেন হতে পারে? এইভাবে হচ্ছে গিয়ে তিনি যে খুশি অ্যাস্ট্রোলজার, আর মানে আপনি পশ্চিম হয়তো যুগে একটা জিনিসই ভাববেন, আপনার থেকে বড় অ্যাস্ট্রোলজার কেউ নেই। মানে আপনি হয়তো আপনাদের চিনবেন তিনি প্রত্যেককেই একজন। হ্যাঁ। আপনাদের প্রত্যেককেই একটা কথা বলছি, যে এটাই মনে রাখবেন যে আপনাদের থেকে বড় অ্যাস্ট্রোলজার কেউ নেই। আচ্ছা। স্যার একটা কোয়েশ্চেন ছিল। হ্যাঁ, বলুন। অনলাইন বিজনেসটা কোথা থেকে দেখবো? আমি চ্যাট করেছিলাম একটা আপনাদের এখন। অনলাইন বিজনেস, অনলাইনটাকে আপনি দেখবেন থার্ড হাউস থেকে, তার সাথে 4 থেকে দেখবেন কমিউনিকেশন, 7 নম্বর ঘর থেকে দেখবেন বিজনেস, আর 11 নম্বর ঘর থেকে দেখবেন সাকসেস। আর অনলাইন বিজনেস করবার জন্য রাহুকে অবশ্যই একটু বেনিফিশিয়াল থাকতে হবে, ভালো খারাপ বলবো না, বেনিফিশিয়াল থাকতে হবে, তাহলে অনলাইন বিজনেস করতে পারবে। তাহলে স্যার এই ক্ষেত্রে কর্মক্ষেত্র 10th হাউসকে দেখার প্রয়োজন নেই? 3, কেন? 7, আমি 10 আপনাকে একাদশের কানেকশন তো। 11 করলাম, 11কে নিলাম 9, 10, 11-র মধ্যে। ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ। ঠিক আছে, হুম। তো আজকে আমরা আর ডিটেল ডিসকাশন করব না। আমরা হচ্ছে গিয়ে নেক্সট ক্লাসে আবার কথাবার্তা বলবো। আর সবাই ভালো থাকুন, খুব ভালো থাকুন। শুভরাত্রি। গুড নাইট স্যার। গুড নাইট। শুভরাত্রি। গুড নাইট।